আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় দিদির হারে বাংলা জয় মোদির। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক কূটনীতিক সাকিব আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। দিদির হারে মোদির বাংলা জয়, এই বিষয়টি মানে বিজেপির জন্য এটি দীর্ঘদিনের একটি কি বলবো, তাদের চ্যালেঞ্জের জায়গা ছিল যে আসলে বাংলায় তারা, আমরা যদি ২০১৬ সালের কথা ধরি, ২০১৬ সালে তারা মাত্র ৩টি আসন পেয়েছিলেন এবং তারপরে নির্বাচনে 70+ আসন, এবং এবার সেটি একেবারে ভূমিধস বিজয় বলা যায়। আমি সাকিব আলীকে দিয়েই শুরু করতে চাই। এই জয় পরাজয়ের ফলে মানে কি প্রভাব পড়তে পারে, মানে গোটা ভারতের ক্ষেত্রে আমি যদি প্রথমেই বলি যে সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে প্রথমত বাংলাদেশ, পশ্চিমবঙ্গে বিজেপি তো অনেকদিন ধরেই চেষ্টা করে আসছিল 2014-তে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই, এবং 2011-তে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হন। তো তারপর থেকেই এটা চলছে। এবং আমি আপনাদেরকে বোধহয় এর আগের একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদের চারিদিকে অন্যান্য যে কয়টা রাজ্য আছে সেগুলো কিন্তু এমনিতেই বিজেপি দখল, মানে ক্ষমতায় ছিল। একমাত্র আসাম, মেঘালয় এসব জায়গায় ছিল, ত্রিপুরাতেও বোধহয়। সুতরাং খালি একমাত্র পশ্চিমবঙ্গই খালি ব্যতিক্রম ছিল, আজ এখন পশ্চিমবঙ্গ হয়েছে। তো তার ফলে হচ্ছে যে বাংলাদেশের চারিদিকে বিজেপি এর ফলে আপনার ঘিরে আছে। এমনিতে পশ্চিমবঙ্গের মধ্যে যেটা হতে পারে সেটা হচ্ছে যে ইয়েতে যে বাংলা ভাষার যে ব্যবহার সেটা কমবে, মারোয়ারিদের আধিপত্য বাড়বে, তাদের সংস্কৃতিতে আমার মনে হয় যে দিল্লির আধিপত্য হবে, বাঙালিত্ব একটু কমবে। পশ্চিমবঙ্গে মুসলমানের উপরে আরও আপনার, যেহেতু হিন্দুত্ববাদ মানেই হচ্ছে হিন্দু সুপ্রিমেসি একটা আছে সাবটেক্সট, সুতরাং হিন্দু সুপ্রিমেসির কারণে অবশ্যই পশ্চিমবঙ্গে মুসলমানদের আপনার যে সুযোগ সুবিধা যেগুলো পাওয়ার ছিল সেগুলো কমবে। আপনি জানেন যে ইতিমধ্যেই সার, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ যেটা হয়েছে, তার জন্য ২৭ লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছিল। সেই ২৭ লক্ষ ভোটারদের মানে বাদ দেওয়ার কারণেই হয়তো বা এই ধরনের ফল হয়েছে। কিন্তু এইভাবে আরও পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বাংলাদেশি বলে অথবা লজিক্যাল ডিসক্রিপেন্সি, নানান ধরনের কথা বলে তাদেরকে আরও ভোট থেকে বাদ দেওয়া, ডিসএনফ্র্যাঞ্চাইজ করা। আমি একটু যোগ করি এখানে আমরা গণমাধ্যমে দেখছি যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন যেটি বলা হচ্ছে, সেখানে ১ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম যেটা বলা হচ্ছে যে সেখানে ২৫ লাখ ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, এবং ২.৫ থেকে ৩.৫ লাখ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, ৬৫০ পুলিশ কর্তা ও আমলার বদলি। গণনা কেন্দ্রের ভার প্রধানত কেন্দ্রীয় সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এর ফলে যেটা হবে, আরও যেটা হবে, তবে এটা ঠিক যে আমি যা বুঝি যে আদানি এবং আম্বানির একটা আসবে পশ্চিমবাংলার উপরে। পশ্চিমবঙ্গে হয়তো কিছু শিল্প কারখানা তারা স্থাপন করতে চাইবেন এবং করবেনও। এমনিতেই আপনি জানেন যে সেই সিপিএমের সময় থেকে আপনার সেই আপনার পশ্চিমবঙ্গে এমনিতে শিল্পায়ন কম হয়েছে, মানুষজনের কর্মসংস্থান কম হয়েছে। আমি মনে করি যে বিজেপি যদিও কর্মসংস্থানের উপর অনেক জোর দেয়, বলে যে তারা করতে পারবে, কিন্তু করতে পারবে বলে আমি মনে করি না। সুতরাং আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের যে অবস্থা খুব একটা ভালো হবে না। তবে আরেকটা কথা বলা দরকার, একটা জিনিস বলা দরকার যে এই যে মমতা ব্যানার্জির যে টিএমসি কিন্তু এক ধরনের মাফিয়া রাজ চালাচ্ছিল বলে বলা হয়। ওনার সময় কিন্তু ওনার একজন মন্ত্রীকে জেলে নিয়ে যাওয়া হলো, আপনার মনে আছে হয়তো, কুণাল ঘোষ বলে একজন মন্ত্রী। অনেক টাকা পাওয়া গেল, অনেকগুলো আপনার কেলেঙ্কারি হয়েছে, আপনার টিচারদের রিক্রুটমেন্ট নিয়ে কেলেঙ্কারি হয়েছে, আরজি কর ওখানে একটা রেপ নিয়ে কেলেঙ্কারি হয়েছে। সুতরাং কেলেঙ্কারি কিন্তু অনেক হয়েছে, এবং এখানে 15 বছর ধরে ক্ষমতায় আছেন মমতা মুখোপাধ্যায়, সেটার যে আপনার দুর্নীতির যে একটা ছাপ পড়ে যায় আমাদের দেশে,
সেটা ওনার উপরে পড়েছে এবং সেই জন্যই হয়তো বা এই ফলাফল হচ্ছে। এবং এটার ফলে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের সরকার হলে যে সেটা অপেক্ষাকৃত অন্তত একটা সৎ সরকার হবে বলে, সেটাও কিন্তু একটা এফেক্ট পশ্চিমবঙ্গে পড়বে। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে আসতে চাই, কিন্তু তার আগে আমি একটি বক্তব্য উল্লেখ করতেই চাই, সেটি না করলেই নয় আপনার কাছে আসার আগে। গত মাসে কোচবিহারে প্রচারের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, কমিশন ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম সরালেও বিজেপি তাদের বাংলার মাটি থেকেই সরিয়ে দেবে। এটি সেই লাখ লাখ মানুষের মনে ভয়ের সৃষ্টি করছে যাদের আবেদন ট্রাইব্যুনালে অমীমাংসিত অবস্থায় পড়ে আছে। এর আগেও আমরা কয়েকদিন আগেও দেখেছি যে শুভেন্দু অধিকারী, তিনি বাংলাদেশের বিপক্ষে সবসময় কথা বলতে পছন্দ করেন, ভালোবাসেন তিনি বাংলাদেশের কথা বলতে। আপনি আসলে কিভাবে দেখছেন, আমাদের ক্ষেত্রে কি পরিণতি অপেক্ষা করছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই পশ্চিমবাংলা নির্বাচনটা আসলে একটা ক্ষুদ্র জায়গা, মানে বিজেপির আরএসএসের যে রাষ্ট্র প্রকল্প, এই অখণ্ড ভারতের রাষ্ট্র প্রকল্পটাকে সামনে নিয়ে এই নির্বাচনটাকে দেখতে হবে আর কি, যে হিন্দি এবং হিন্দুত্ববাদ, এই যে অখণ্ড ভারত প্রকল্প আর কি। এবং আপনার মনে থাকবে যে যখন নতুন সংসদ ভবন করে মোদি কয়েক বছর আগে, সেখানে দঙ্গল নামে একটা ম্যাপ লাগায় অখণ্ড ভারতের। আমার মনে আছে যে 22 অথবা 23 সে সময়টাতে আমাদের সব রাষ্ট্র কিন্তু বিলীন হয়ে গেছে অখণ্ড ভারতে। আমাদের এই যে সার্কের কান্ট্রিগুলো সব ওখানে ভিতরে দেখানো হয়েছে, আফগানিস্তান থেকে শুরু করে একেবারে হিন্দুকুশ মাউন্টেন পর্যন্ত যা আছে, তিব্বত যা আছে সব কিছু। তো এখন পাকিস্তান সহ অনেকগুলো রাষ্ট্র কিন্তু তখন, শ্রীলঙ্কা সহ অনেকেই কিন্তু এটা প্রতিবাদ করেছিল। কিন্তু এখানে যেহেতু আমাদের মান্যবর পলাতক পদচ্যুত শেখ হাসিনা ছিলেন, তিনি তো এটার প্রতিবাদ করবার প্রয়োজন মনে করেন নাই। তো সেই জায়গা থেকে বোঝা দরকার যে সেই কংগ্রেস থেকে বেরিয়ে আসা, মানে বাল ঠাকরে, গোয়ালাকার থেকে শুরু করে যারা এই পুরো হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রকল্পের শুরুর দিকের মানুষ, তাদের লেখা লিটারেচার পড়লে দেখবেন দে আর হাইলি ইনফ্লুয়েন্সড বাই হিটলার। জার্মানিতে হিটলারের যে উত্থান সেই 30s এবং প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে যে ফার্স্ট রাইক, সেকেন্ড রাইক, থার্ড রাইক করবার যে স্বপ্ন আকাঙ্ক্ষা, যে আর্য রক্তের মানুষের একটা বিশাল সাম্রাজ্য হবে, এবং হিটলারের যারা এই মানে ফিজিক নিয়ে গবেষণা করতো, যে একটা কাঠামো ডেভেলপ করেছে যে আপনি কতটুকু লম্বা হতে হবে, ছেলে আকারে, মেয়ে আকারে, চোখ, নাক, কান, পুরো শরীরের যে ফিজিকের ক্যারেক্টারিস্টিক্স, যেটা দিয়ে ধরে নেওয়া হবে যে আপনি আরিয়ান। এবং আরিয়ান রেস হচ্ছে রাইখকে রুল করবার একমাত্র যোগ্য এন্টাইটলমেন্ট। যেভাবে ধরেন মানে আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ পরিবার মনে করে যে এই সোনার বাংলা শাসন করবার একমাত্র খোদা প্রদত্ত ঈশ্বর থেকে পাওয়া একমাত্র অধিকার হচ্ছে তাদের, যেটা তারা দেখিয়েছে আর কি। তো সেই রাইখের রেজিম দ্বারা কিন্তু সিরিয়াসলি তারা ইনফ্লুয়েন্স ছিলেন, এবং এই লিটারেচারগুলোতে প্রত্যেক জায়গাতে আসছে। তখন প্রচুর এই আরএসএসের লোকজন আপনার ভিজিট করতে যেত। হিটলারের বাহিনীতে এই বিজেপির যে মাদার অর্গানাইজেশন, তাদের ভলান্টিয়াররা যেত এই রাইখে ট্রেনিং করবার জন্য, যুদ্ধ করবার জন্য, এবং তারা যুদ্ধ করেছে। পুরো সময়টা জুড়ে তারা হিটলারের বাহিনীতে যুদ্ধ করেছে। প্রচুর ইন্ডিয়ান এবং গ্রেট সোলজারদের নাম, হিটলার যাদেরকে পুরস্কার দিয়েছে, এরকম প্রচুর বাহিনী আছে। মহিলাদের বিখ্যাত কিছু ইন্ডিয়ান, ভারতীয় মহিলা আছে যারা রাইখের হয়ে যুদ্ধ করেছে। এবং যেহেতু ব্রিটিশ কলোনি ছিল এটা, ব্রিটিশদের বিরুদ্ধে স্পাইংয়ে জার্মানি এই লোকগুলোকে কাজে লাগাইতো বিভিন্ন জায়গাতে, যে ইনফরমেশন গ্যাদার করা বিভিন্ন জায়গাতে। তো সেই যে প্রকল্পটা, এই প্রকল্পটা কি? এই প্রকল্পটা হচ্ছে যে জেমস মিলের যদি লেখা পড়েন, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, স্কটিশ স্কলার ছিলেন, সে মেনলি আমাদের এই ভারতবর্ষের হিস্ট্রিকে মোটা দাগে 3টা ভাগ বলেছে আর কি। একটাতে বলেছে হচ্ছে গোল্ডেন এইজ। গোল্ডেন এইজ কোনটা? এই যে মৌর্যর, অশোকরা যেদিন যশের সময়টাতে শাসন করতো হাজার হাজার বছর আগে, এইটা ছিল গোল্ডেন এইজ। দ্বিতীয়ত হচ্ছে বারবারিয়ান বলেছে আর কি, মুসলমানরা যেই সময়টাতে শাসন করেছে, আপনার ধরেন সেই 800 বছর, 10th 11th সেঞ্চুরির পর থেকে শুরু করে এই 800 বছরকে বলেছে মধ্যযুগ, বর্বর যুগ, বারবারিয়ান টাইম বলেছে। থার্ড হচ্ছে রেনেসা বলেছে।
সাদাদেরকে নিজেরা নিজেদেরকে বলতেছে আমরা রেনেসা করেছি। ব্রিটিশরা আসছে, ইউরোপিয়ানরা আসছে, তাদের বুদ্ধি শুদ্ধি পরামর্শ লেখাপড়া জ্ঞান চর্চার মধ্য দিয়ে তারা এই পতিত অবহেলিত হিন্দু জাতিকে আবার নতুন করে সভ্যতার আলো দেখিয়েছে। অতএব এইটা হচ্ছে তাদের আবার মুক্তির পথ। এবং এইখানে দেখবেন যে টোটাল জায়গাটাকে এই মুসলমান রুলটাকে তারা দেখায় হচ্ছে বহিরাগত আকারে, দ্য ফরেনার্স, দ্য ইনভেডার্স, দ্য কলোনিয়ালিস্ট। মানে যারা লিখছে এবং যারা পড়ছে তাদেরকে দেখানো হচ্ছে মাঝখানের সময়টা হচ্ছে তার হচ্ছে সবচেয়ে বর্বর যুগ। ইয়েট রমিলা থাপারের লেখা যদি পড়েন, এখন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি টিচার, খুব ভেটারান প্রফেসর, সোয়াসের স্কলার ছিলেন, থাপার প্রমাণ করেছে ক্যাটাগরিকলি যে ভারতবর্ষের ইতিহাসের গোল্ডেন টাইম ছিল হইল মুসলমানদের সময়টা। লিটারেচার, জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, আইন, কানুন সব কিছু। আপনি দেখেন আজকে দিল্লি মুসলমানরা 500-র উপরে বছর শাসন করেছে। দিল্লির পপুলেশন মোগলরা যখন আসছে, মুসলমান পপুলেশন দিল্লিতে কোনোদিন 28% ক্রস করে নাই। তাহলে যেই জনপদ 550 বছর শাসন করেছে সেটা যদি তলোয়ার দিয়ে শাসন করা হতো তাহলে সেখানে হিন্দু নামক কোনো জিনিস আবর্জনা খুঁজে পাওয়া যেত না, যদি তারা আসলেই করতো। কাউন্টার এক্সাম্পলটা দেখেন, স্প্যানিশরা টোটাল আইবেরিয়ান পেনিনসুলা থেকে বের হয়ে আপনার সাউথ আমেরিকা চলে গেছে। এই 550 বছর তারাও শাসন করেছে। কোনো রেড ইন্ডিয়ানরা আছে, মানে তাদের সিভিলাইজেশন বলতে কিছু আছে, সে যে মায়ান সিভিলাইজেশন ছিল, সবাইকে খ্রিস্টান বানায় ফেলছে পুরো সাউথ আমেরিকাকে। আপনি উল্টাটা দেখেন, যখন আইবেরিয়ান পেনিনসুলা মুসলমানদের থেকে তারা নিয়েছে, খ্রিস্টানরা নিয়েছে, কি করেছে? পুরো কান্ট্রিকে আপনার ফোর্স কনভার্সন করে দিয়েছে। উল্টাটা দেখেন, 550, 600, 800 বছর শাসন করার পরে কি হয়েছে? মোঘল এম্পায়ারদের লেখা পড়তে হলে আপনার জিডিপিতে চলে যেতে হবে। 1700-এ মোঘল এম্পায়ারের গ্লোবাল জিডিপি ছিল হলো 27%, 28%। আজকেও আমেরিকা অথবা চায়নার গ্লোবাল জিডিপির পার্সেন্টেজ এত না। তাহলে যেই হাইটে ইন্ডিয়ান সিভিলাইজেশনের বেস্ট ইকোনমি ছিল, নলেজ ভান্ডার ছিল, সেই সময়টাকে ব্রিটিশ স্কটিশ স্কলাররা এই ভারতের অল্প বুদ্ধিওয়ালা বুদ্ধিজীবীদেরকে, শিক্ষিত লোকদেরকে বুঝাইছে যে এটা ছিল বারবারিয়ান টাইম। সলিউশন কি? আমরা আসছি তোমাদের সেভিয়ার হিসাবে, মুক্তিদূত আকারে, মুসলমানদেরকে সরায়া তোমাদেরকে এম্পাওয়ার করবার জন্য, ক্ষমতাসীন করবার জন্য। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমার ওই গোল্ডেন এজটাকে ফিরায় নিয়ে আসা, ওই যে তোমার মৌর্য শাসকটা ছিল সেটা ফিরায় নিয়ে আসা। এবং এই ফেক হিস্ট্রিতে উপর ভিত্তি করে যেটা হচ্ছে, অখণ্ড ভারতের আইডিয়াটা তারা ডেভেলপ করেছে। তখন কি রকম ছিল? এরকম অখণ্ড ভারত বলতে হিস্ট্রিতে কিছুই ছিল না। ভারত নামক রাষ্ট্রকে পয়দা করেছে ব্রিটিশ। এর আগে ভারত বলতে কোনো রাষ্ট্রের মানে নাম নিশানা কিছুই ছিল না। হিন্দ বলতে বোঝানো হইতো আপনার, হিন্দুস্তান বলতে যে সিন্ধ নদী, যেটা সিন্ধ নদীর তীরবর্তী। আল-বিরুনির যদি ভারত তত্ত্ব পড়েন, ইন্ডিয়ার উপরে যে বই লিখেছে, সেইখানে তা সে পরিষ্কার করে বলে দিয়েছে ম্যাপ দেখিয়ে যে সিন্ধ নদীর অববাহিকায় যারা বাস করে সেই জায়গাটার নাম হলো হিন্দুস্তান, এবং ওই আশেপাশের মানুষদেরকে বলা হয়তো হিন্দু, মানে সিন্ধ নদীর পাশে বাস করে বলে। হিন্দু ধর্ম আকারে প্রথম ক্লাসিক্যালি ডেভেলপ করেছে হচ্ছে ব্রিটিশরা। যখন আপনার তাকে এই দেশ গভর্ন করতে হয়েছে, কলোনির আমলে দেশ দখল করছে, এখন আপনাকে দেশ শাসন করতে হবে, তো আইন কানুন ডেভেলপ করতে হবে। ঠিক সেই জায়গাটাতে এসে মুসলমানদের মহামডার্ন ল ডেভেলপ করছে তারা এখানে। তারপরে হচ্ছে আর হিন্দুদেরকে তারা একটা ফ্রেমে নিয়ে আসছে। হিন্দু কোনো ধর্মের নাম না, কখনো ছিল না ক্লাসিক্যালি। তাহলে অখণ্ড ভারত বলতেও কিছু ছিল না। ম্যাপ দেখবেন আপনি, 1000 বছরের ম্যাপ বের করে দেখেন, স্ক্যাটার্ড একটা জায়গা। মোগলরাই মোটা দাগে আপনার এই আজকের যেটাকে আমরা ভারতবর্ষ বলি এটাকে ইউনিফাই করেছে প্রায় পুরোটা, বাকিটা ব্রিটিশরা এসে করেছে। অতএব অখণ্ড ভারতের যে আইডিয়াটা একটা ফেক আইডিয়া, হিন্দু নামক সভ্যতা জাতিসত্তার আইডিয়াটা একটা ফেক আইডিয়া। কারণ হিন্দুদের হচ্ছে প্রচুর ধরন প্রকৃতি আছে, তাদের দেখবেন এক এক অঞ্চলে যাবেন দেখবেন মন্দির আলাদা, দেবদেবী আলাদা। যেমন দুর্গা বাঙালি হিন্দুর প্রধান দেবী যাকে তারা পূজা করে। উত্তর ভারতে যান, রাম, যেটাকে নিয়ে সেই বিষয়গুলি তো আমাদের কাছে মনে হচ্ছে যে ভারতে ছড়িয়ে যাচ্ছে, সব প্রসারিত না, হচ্ছে। ছড়িয়ে যাচ্ছে না, কিছুই ছড়াচ্ছে না। যেটা হচ্ছে সেটা হলো তার ফেক ইলেকশন হয়েছে। তাহলে বুঝতে হবে যে অখণ্ড ভারতের আইডিয়াটা কিসের ভিত্তিতে ডেভেলপ করলো? হিটলারের রাইখ দ্বারা ইনফ্লুয়েন্সড। ব্রিটিশ কলোনিয়ালিস্টরা এটা ইন্টেলেকচুয়ালি ডেভেলপ করেছে ডিউরিং দ্য কলোনিয়াল টাইমে। এখানে মুসলমানদেরকে আদার করা হয়েছে, যেহেতু তারা মোগল এম্পায়ার ছিল, তাদের গোল্ডেন সিভিলাইজেশন ছিল সেখানে। সেই জায়গা থেকে ডেভেলপ করা একটা ফ্যাসিস্ট আইডিয়া,
অ্যাবসলিউটলি একটা ফ্যাসিস্ট আইডিয়া। এখন এই ফ্যাসিস্ট আইডিয়াটা না বুঝলে আপনি শুধু নির্বাচনের এই সংখ্যা বিজেপি কত পাইলো আর কংগ্রেস কততে হারলো এই অঙ্ক দিয়ে মেলানো যাবে না। একটি প্রশ্ন আছে যে ম্যানিপুলেশনের একটি এক্স্যাক্টলি। তো এই হিন্দুত্ববাদের জায়গা থেকে দেখতে হবে যে ভারত রাষ্ট্র যে পলিটিক্সটা করতেছে গত প্রায় 100 বছর, আপনার আগামী কয়েক বছরের ভিতরে সম্ভবত এই বছর অথবা আগামী বছর আরএসএস এর 100 বছর হওয়ার কথা, এবং তাদের টার্গেট ছিল এই বছরের ভিতরে অখণ্ড ভারতের ম্যাপ তারা করবে, পূর্ণাঙ্গ করবে। তো সেই জায়গাতে এসে আজকে এরকম একটা সময়ে যে রাজনীতি করতেছে, প্রত্যেকটা উপকরণ বলতেছে যে সে অন্য দেশ দখলের যে প্ল্যান তার আছে, অখণ্ড ভারত ইসরায়েলের মতো তার ম্যাপ সে ইলাস্টিকের মতো বাড়াবে, সেটা না বাড়ায় যেটা হচ্ছে ইন্টারনালি রাষ্ট্র আকারে সে ফ্র্যাকচার্ড হচ্ছে। ইন্ডিয়া গত 47-এর পর থেকে যদি ধরেন মোস্ট ভালনারেবল স্টেট রিয়েলিটিতে এখন বাস করছে। এবং নির্বাচন তো শুধু এখানে হচ্ছে না, বিজেপির প্ল্যানে দেখলাম সবচেয়ে দুর্গ মানে যেখানে সে দখল করতে পারছে না, সে বলছে যে যেই 3টা দুর্গ আমাকে দখল করতে হবে, একটা হচ্ছে বাংলা, দ্বিতীয় হচ্ছে তামিলনাড়ু, থার্ড হচ্ছে আপনার কেরালা। কেরালাতে কংগ্রেস দেখলাম আগায় আছে, তামিলনাড়ুতে আপনার ওই যে নায়ক যিনি দক্ষিণ ভারতের যিনি নায়ক নতুন দল করেছেন উনি, আর কংগ্রেসের এখানে তৃণমূল এখানে হেরে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে কি নির্বাচন হয়েছে? প্রথম কথা হচ্ছে ভারতের আপনার পশ্চিম বাংলাতে প্রায় 90-এর মতো আসন আছে যেখানে মুসলমানরা ডিসাইসিভ ফ্যাক্টর হইতে পারে। এই যে আপনি এসআইআর এর কথা রেফার করলেন, সাকিব ভাই বলেছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এসআইআর এর মধ্য দিয়ে আপনি 1 কোটির উপরে ভোটারকে সাডেনলি নাই করে দিলেন, অলমোস্ট 80% 90% মুসলমান। তাহলে আপনি এই 90টা আসনের ডেমোগ্রাফি, ইলেকটোরাল ডেমোগ্রাফি পরিবর্তন করে দিলেন, আমাদের নির্বাচন কমিশন যেটা করছিল 2008-এ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য। তো সেই কাজটা করে আপনি কিভাবে ফেয়ার ইলেকশন করলেন? দ্বিতীয়ত দেখেন টোটাল ইলেকশন ল এনফোর্সমেন্টের দায়িত্ব লোকাল স্টেটের ল এনফোর্সমেন্ট থেকে আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লোক পাঠাইলেন 3 লাখ। হ্যাঁ, নিয়ে আসছে। তৃতীয়ত হচ্ছে যে টোটাল প্রিজাইডিং পোলিং আপনি লোকাল ব্যুরোক্রেটদের উপর রিলাই করলেন না, বাইরে থেকে লোক আনছেন। ইতিমধ্যে আমরা জানি যারা পশ্চিম বাংলায় যাওয়া আসা করে তারা সবাই বলছে পশ্চিম বাংলার ব্যবসা বাণিজ্য কিন্তু ইতিমধ্যে বাঙালিদের বাইরে চলে গেছে। মারোয়ারিরা, মুম্বাই থেকে আসা, গুজরাটিরা, উত্তর ভারত থেকে আসা লোকজন এই টোটাল বিজনেস ইন্ডাস্ট্রি সব কিছু নিয়ন্ত্রণ করছে। কালচার ভেঙে পড়েছে। বাংলাদেশে ভিক্ষা করতে আসা লাগে কলকাতা থেকে, জানেন, কারণ তারা ওখানে প্রোডাকশন হাউস চালাইতে পারতেছে না। বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার কোটি টাকা বিজ্ঞাপন নিয়ে তারা কলকাতায় প্রোডাকশন হাউস চালাচ্ছে। অতএব সেই জায়গাতে সিরিয়াসলি একটা ফ্রডুলেন্ট ইলেকশন করছে। টার্ন আউট দেখলাম 93%। সোনার বাংলায় 93% ভোট কিভাবে প্র্যাকটিক্যালি পসিবল? নদী, সাগর, তারপরে মানে রাস্তাঘাটের যে অবস্থা দুর্গম, আমাদের মতোই তো, মানে এরকম একটা জায়গায় 93% টার্ন আউট আপনি কিভাবে করেন? প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাহলে যেটা হচ্ছে এইটা সিম্পলি মধ্যযুগীয় কায়দায় একটা দুর্গ দখল করছে বিজেপি, একটা এলাকা সে দখল করছে, অস্ত্র দিয়ে না, একটা ভোটের যুদ্ধের মধ্য দিয়ে দখল করেছে। তার ওই যে অখণ্ড ভারতের ডেডলাইন ফুলফিল করতেছে। এটা করে যেটা করছে, সে এখানে আসন জিতেছে কিন্তু সে রাষ্ট্র হারাচ্ছে দিন শেষে, ফ্র্যাকচার্ড কমিউনিটি। এবং এইটা অনেকগুলো মৌলিক প্রশ্নও তৈরি করেছে। বাঙালি বুদ্ধিজীবিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যেই বাঙালি জমিদার, ব্রাহ্মণ, উচ্চবর্ণের হিন্দুরা যেই হিন্দুত্ববাদিতা, যেই পোলারাইজেশনটা শুরু করেছিল গত শতাব্দীতে, বঙ্গভঙ্গ হয়েছিল, এটা সে করতে দিল না। আবার অখণ্ড বাংলার একটা রাষ্ট্র করারও কিন্তু পরিকল্পনা করেছিল। সোহরাওয়ার্দী, আবুল হাশেম, শরৎচন্দ্র বসু, কুরণচন্দ্র রায়, সেটাও কিন্তু আপনার এই বাঙালি হিন্দুরা এবং নেহেরু করতে দেয় নাই, কংগ্রেস করতে দেয় নাই। আজকে বুঝতে পারবে তারা যদি সিরিয়াস হয় যে আসলে আমার স্বাধিকারের আন্দোলনে কোথায় কোথায় আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে ঠকিয়েছে, ভুল পথ দেখিয়েছে। জি, আমি আপনার কাছে আবার আসবো। এই পর্যায়ে আমি আবার সাকিব আলীর কাছে আসতে চাই। পশ্চিমবঙ্গকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি বিজেপির ক্ষেত্রে? আরেকটি প্রশ্ন ছিল যেটি হচ্ছে যে বাংলাদেশে কি পশ্চিম কি আবার শুরু হবে কিনা, এই ধরনের একটি আশঙ্কা আমরা দেখছি। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে এই আশঙ্কা অত্যন্ত মানে পুশিনের আশঙ্কা অত্যন্ত মেটেরিয়াল, এটা অত্যন্ত যৌক্তিক। কারণ এর আগেও যখন হাসিনার পতন হলো, পালিয়ে গেলেন, তখন শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তিনি কি বক্তব্য দিয়েছেন আপনার মনে আছে? তিনি বাংলাদেশ বিরোধী বক্তব্য, আপনি একটু আগে বলছিলেন যে তিনি বাংলাদেশ বিরোধী বক্তব্য পছন্দ করেন, এই ধরনের কথা বলতেন। সুতরাং
সেই হিসাবে আপনার একটা যে বিরাট একটা পরিবর্তন হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি সেটার আগে ওই ব্যাপারে একটু বলবো, কিন্তু তা বলার আগে আপনি যে প্রশ্নটা করলেন যে পশ্চিমবঙ্গ এত গুরুত্বপূর্ণ কেন, পশ্চিমবঙ্গ এত গুরুত্বপূর্ণ কেন, সেটার একটা বিষয় হচ্ছে যে আমরা এই অনুষ্ঠান শুরু করার আগে আপনার ওখানে কথা বলছিলাম, তখন আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যাপারে কথা বলছিলাম। তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হচ্ছে হিন্দু মহাসভার, আমাদের ইতিহাস নিয়ে যখন কথা বলছিল ডক্টর ফুয়াদ, সেখানে ব্যারিস্টার ফুয়াদ, সেখানে হচ্ছে যে হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সময় আপনার পূর্ববঙ্গে যে সংখ্যালঘু যে হিন্দু সম্প্রদায় ছিল, সেই হিন্দু সম্প্রদায়কে তিনি অত্যন্ত আমি বলবো সাফল্যের সাথে সংগঠিত করেছিলেন এই হিন্দু মহাসভার অধীনে। এবং কংগ্রেসেরও একটা বিরাট অংশকে তিনি, যদিও তিনি কংগ্রেসের মেম্বার ছিলেন না, কিন্তু তিনি কংগ্রেসেরও একটি বিরাট অংশকে সংগঠিত করেছিলেন। এবং একদিক দিয়ে একটু আগে যখন ফুয়াদ যখন কথা বলছিলেন জন্য, এই যে একটা নতুন আরেকটা স্বাধীন বাংলা তৈরি করার জন্য সোহরাওয়ার্দী এবং শরৎ বোসের যে কথা বলছিলেন, সেখানে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিল এটার প্রধান বিরোধিতা করছিলেন, মানে পশ্চিমবঙ্গে। এবং তার কথা ছিল যে কোনো মতেই বাঙালি হিন্দুরা বাঙালি মুসলমানের ক্ষমতায় অধীনে থাকবে না, কারণ তারা তখন ইতিমধ্যেই সমাজের মধ্যে তারা একটা আপনার অনেক উচ্চ স্থানে ছিল বাঙালি মুসলমানের তুলনায়, বাঙালি হিন্দুরা বিশেষ করে উচ্চ বর্ণের হিন্দুরা। এবং সেহেতু তারা সেই ধরেন 100 বছর ধরে তারা যেই আধিপত্য বিস্তার করেছিল বাংলায়, সেটা তারা রাতারাতি ছেড়ে দিতে রাজি না বেসিক্যালি। সো সেই এটা একটা বোধহয় আমার ওনার নামটা এখন মনে আসছে না, বরিশালের ভদ্রলোক, হিস্ট্রির টিচার ছিলেন অক্সফোর্ডে, ওনার একটা বিখ্যাত বই আছে, এবং সেই বইয়ে উনি এই ডাইনামিক্সগুলো 47-এর আগে যে বাংলাদেশে আসলে যে আত্মঘাতী বাঙালি, বাংলাদেশের হিন্দুরা যারা তখন ধরেন ভালো অবস্থায় আছে গ্রামে, তারা তখন কি বলছে যে মিয়ারা এসে আমাদেরকে এখন বলবে, এখানে এসে বসবে, চেয়ারে বসবে, এটা আমরা সহ্য করতে পারছি না। এই ধরনের একটা কুসংস্কার বলেন বা এক ধরনের সামাজিক একটা সীমাবদ্ধতার মধ্যে তারা আটকে ছিলেন। তারা অনেকেই আসলে পূর্ববঙ্গ ত্যাগ করেছেন আর কোনো কারণে না, তারা যে খালি মুসলমানদের, বেঙ্গলি মুসলমানদের ক্ষমতার অধীনে তারা থাকবেন না, আর কিচ্ছু না। এবং তারা তার পরিবর্তে ওখানে যে ভিক্ষা করতে রাজি আছেন, কিন্তু এখানে থাকবেন না। সো ওখানে এইরকম একটা নাম্বার ছিল। তো এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ধরে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেই আপনার সাম্প্রদায়িকতার যেটা তুলেছিলেন, যেটা নিয়ে উনি জনসংঘ করেন 1951 সালে, এবং 51 সালের জনসংঘ যেটা করেন সেটাই বিজেপি, পরে বিজেপি হয়েছে। সুতরাং সেই অনুযায়ী তো বিজেপির প্রতিষ্ঠাতা, সাম্প্রদায়িকতার একজন প্রতিষ্ঠাতা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো সেই হিসাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের যে বিরাট যে সাংস্কৃতিক যে মূলধন, যে ক্যাপিটাল, সেটাকে ব্যবহার করে পশ্চিমবঙ্গকে উনাদের একটা ঘাঁটি করা, এটা তো বিজেপি চাইবেই। এবং যদি আপনি জানেন যে পশ্চিমবঙ্গকে যদি আপনি একবার ঘাঁটি করতে পারেন, তাহলে আপনি নর্থ ইস্টের অনেককেই আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন, কারণ এটা কলকাতা থেকেই অনেকটা ত্রিপুরা, মেঘালয় সব জায়গায় হয়। সুতরাং আপনার এবং আসামে, সুতরাং সেটাও আরেকটা কারণ যে পশ্চিমবঙ্গ ইজ ইন এ গেটওয়ে, যদিও তারা আগেই গেটওয়ের বাকিগুলো পেয়ে গেছে, শেষ মেশ পশ্চিমবঙ্গ ছিল। সুতরাং সেই জন্য পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আপনি যদি কালচারালি চিন্তা করেন, কালচারালি কিন্তু পশ্চিমবঙ্গের একটা গুরুত্ব আছে। আগে তো অনেক বেশি ছিল, এখন অনেক কম হয়েছে, কিন্তু তারপরেও আপনি যদি ধরেন যে দিল্লিতে যদি বাঙালিদের একটা বিরাট আপনার আছে, বসতি আছে আজকে প্রায় 100 বছর ধরে, যারা সরকারে চাকরি করতে এবং যারা আসলে জাতীয় রাষ্ট্রের সাথে সম্পূর্ণভাবে আপনার এক ধরনের এস্টাবলিশমেন্ট, একটা ডিপ স্টেট বলতে পারেন। সো একদিক দিয়ে তামিলনাড়ু যেমন বলছিল যে সাউথ যেমন ইম্পর্টেন্ট, ঠিক সেরকমভাবে ইস্ট যদি ইম্পর্টেন্ট ধরেন, পূর্ব ভারতের প্রধান শহর কিন্তু আপনাকে ধরতে হবে পশ্চিমবাংলাকে, পূর্ব ভারতের। সেই হিসাবে তাদের পশ্চিম বাংলা খুবই ইম্পর্টেন্ট। আমি আরেকটা জিনিস মনে করি যে দুটো জিনিস নিয়ে আমি একটু কথা বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে
এখন যেটা হতে যাবে সেটা হচ্ছে যে এখন তো পশ্চিমবঙ্গের যিনি সরকার থাকবে সে কিন্তু বাংলাদেশের দিকে তার নজর থাকে বেশি। সুতরাং তারা আগে মমতা ব্যানার্জি যদি সবকিছু যখন দেখছিলেন এবং যখন ভারত থেকে কেন্দ্র থেকে বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য দেওয়া হতো, তখন কিন্তু মমতা ব্যানার্জি তার তার বিরুদ্ধে এক ধরনের একটা বাধা সৃষ্টি করতেন, এক ধরনের কাউন্টার ন্যারেটিভ মাঝে মধ্যে তিনি দিয়েছেন এবং মাঝে মধ্যে তিনি কথা বলেছেন। এখন যেটা হবে সেটা হচ্ছে যে যেই বাংলাদেশ বিরোধিতাটা আগে দিল্লি থেকে হচ্ছিল এবং দিল্লির থেকে যেটা পশ্চিমবঙ্গে আসছিল, এখন যেটা হবে সেটা হচ্ছে দিল্লির এই বাংলাদেশ বিরোধিতাটাকে পশ্চিমবঙ্গ আরও উস্কে দিবে। এটাকে কিছুদিন পরপরই তারা উস্কে দিবে, নিজেদের কারণে উস্কে দিবে, নিজেদের কারণে। কারণ আপনি জানেন খুব ভালো করে যে আমাদের এখানে অ্যান্টি ইনকামবেন্সি আছে, আমাদের এখানে প্রতিটা দেশেরই কিন্তু আপনার সম্পদের স্বল্পতা আছে, দুর্নীতি হয়, নানান ধরনের সমস্যা প্রত্যেকটা আমাদের এখানে থাকে। সেই দুর্নীতি থেকে চোখ সরানোর জন্য বাংলাদেশ একটা আপনার স্কেপগোট হিসাবে এটা কাজ করবে। সুতরাং আমি মনে করি যে এখন শুভেন্দু অধিকারী এর আগে দেখেছেন, এখন হয়তো বলবে যে রংপুর দখল করা হবে, রংপুরের করা হবে, নানান ধরনের আপনার সেন্সেশনাল বা আমি মনে করি অনেকটা অস্থিতিশীল, মানে পশ্চিমবাংলা বাংলাদেশের সাথে এক ধরনের অস্থিতিশীলতা করতে পারে যাতে তার ফলে তাদের পক্ষে ওই পশ্চিমবাংলায় ক্ষমতা রাখা সুবিধা হয়। সুতরাং সেখানে আমার কথা হচ্ছে যে আগেও এখানে রয়ের ভূমিকা, তো ধরেন রয়ের ভূমিকা বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে দিল্লি থেকে হয়, কিন্তু এখন কিন্তু দেখা যাবে যে কলকাতার থেকেও এই ব্যাপারে ইনপুট দেওয়া হবে যে এটাকে এইভাবে ব্যবহার করো, এটাকে এইভাবে ব্যবহার করো। আপনি এটাও জানেন যে আওয়ামী লীগ ওখানে বসে আছে, আওয়ামী লীগের সব নেতারা এখন ওখানে আপনার কলকাতায়। সুতরাং তাদের সাথে নতুন যে সরকার, সেই সরকারের সাথে তারা কিন্তু ষড়যন্ত্রের আপনার আপনার সম্ভাবনা অনেক বেশি বেড়ে গেল এবং এখন তারা আরও ভালোভাবে আপনার, আমার মনে হয় যে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা আছে তাদের বাংলাদেশ বিরোধী কার্যক্রম করতে তাদের জন্য আরও অনেক সুবিধা হবে। সো এইগুলো হচ্ছে গিয়ে আমার কাছে প্রধান মনে হয়। এবং আমি আপনাকে আরও একটা বলেই এখানে ফুয়াদের কাছে যাব, কারণ আই এম শিওর ফুয়াদ উইল লাইক ইট টু। 28শে ফেব্রুয়ারি ইরানের যুদ্ধ শুরু হয়। আমি সরি একটু ইরানের যুদ্ধটা আছে, কিন্তু এটা পশ্চিম বাংলার সাথে সম্পর্ক আসছে আমি। সেটা হচ্ছে যে ইরানের যখন এই যুদ্ধ শুরু হয় 28শে ফেব্রুয়ারি, তার আগে 24 থেকে 26শে ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী ছিলেন ইসরায়েলে। সেই সময় তিনি কেনেসেটে বক্তৃতা দিয়েছেন। তিনি সেই সময় ক্যাবিনেটেরও সাথে বোধহয় মিটিংও হয়েছে, ইসরায়েলি ক্যাবিনেটের সাথে। সে সময় নেতানিয়াহু একটি ষড়মুখী হেক্সাগন অ্যালায়েন্সের কথা বলে। এই হেক্সাগন অ্যালায়েন্সের প্রধান পার্টনার, ইসরায়েলের প্রধান পার্টনার হচ্ছে, প্রধান অংশীদার হচ্ছে ভারত। তার সাথে হচ্ছে যে আর দুটো মুখ হচ্ছে গ্রিস এবং সাইপ্রাস, আর হচ্ছে আরব কতগুলো দেশ। আরব দেশের মধ্যে আছে ইউএই, বাহরাইন, মরক্কো। আফ্রিকাতে হচ্ছে দুটো দেশ, আফ্রিকাতে আছে আপনার ইজিপ্ট এবং ইথিওপিয়া। ইজিপ্টকেও তারা চিন্তা করে। এই হেক্সাগন অ্যালায়েন্স কিন্তু হচ্ছে গিয়ে অ্যান্টি ইরান, অ্যান্টি টার্কি এবং অ্যান্টি পাকিস্তান। যেহেতু ভারত ওখানে আছে, তার মানে এটা অ্যান্টি পাকিস্তান। সুতরাং হেক্সাগন অ্যালায়েন্স, আপনি জানেন যে শেখ হাসিনা যখন বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ছিল, তখন কিন্তু সে পেগাসাস টেকনোলজি এনেছিল আপনার ইসরায়েলের থেকে। অর্থাৎ আমরা কিন্তু একই ধরনের একটা সিকিউরিটি স্ট্রাকচারের মধ্যে যাচ্ছিলাম। ঠিক সেরকমভাবে ওই ইসরায়েলের কিন্তু একটা ভূমিকা যেটা আছে, সেই ইসরায়েলের ভূমিকাকে এখন নতুন পশ্চিমবঙ্গ সরকার ইসরায়েলের ভূমিকাকে আরও ব্যবহার করবে কি না, রয়ের ভূমিকা আরও বেশি ব্যবহার হবে কি না, সো বাংলাদেশের উপরে কিন্তু এগুলোর একটা প্রভাব পড়বে। বাংলাদেশের যে সরকার, বিএনপি সরকার, এ সমস্ত ব্যাপারে কতটুকু ওয়াকিবহাল, এবং তারা কিছুদিন আগে তো পররাষ্ট্রমন্ত্রী গেলেন দিল্লিতে, কিন্তু এসব বিষয়ে কোনো আলোচনা হয়েছে বলে আমরা জানতে পারি নাই। সুতরাং আমার মনে হয় কিছুদিন আগে আপনার চিফ হুইপ বলেছেন যে তিনি বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন তিনি জানতে চান। আমরাও জানতে চাই যে উনি এইসব ব্যাপারে কথা বলেছেন। জি, আসলে এইসব বিষয়ে আমরা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছ থেকে শুনতে চাই, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটটা কি হবে বাংলাদেশের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের বা রয়ের কথা তিনি বলছিলেন। আমি সেই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাইব। তার আগে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন সাবেক কূটনীতিক সাকিব আলী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ পর্যায়ে আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে দিয়ে শুরু করতে চাই, যেটি আমরা শুনছিলাম সাকিব আলীর কাছ থেকে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো পরিবর্তন বা নতুন করে কোনো মেরুকরণের বিষয়ে কি দেখছেন কি আপনি? মানে নতুন করে হয়তো অনুষঙ্গ যোগ হইতে পারে, কিন্তু বিজেপি তো অলরেডি ইন পাওয়ার। দিল্লিতে এস্টাবলিশমেন্টে তো দিল্লি ইতিমধ্যে আছে, এবং আমাদের যে রাষ্ট্রীয় সংকট এবং দ্বিপাক্ষিক যে অনেকগুলো অমীমাংস বিষয় আছে, এই বিষয়গুলোতে তো স্ট্যাটাস কো যেটা আছে এটা তো চলতেছে আর কি। নতুন করে কোনো সমাধান হওয়ার কোনো জায়গা দেখতে পাচ্ছি না। বরং যেটা অ্যাডেড এলিমেন্ট, যেটা সাকিব ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছে, অস্থিরতা বাড়বে ক্রস বর্ডার, এবং এইটা দখল করে না ওইটা দখল করো না। এরকম দেখা যাবে যে বিজেপি আইসা ধরেন লালমনিরহাটে ঢুকে গেল, পঞ্চগড়ে ঢুকে গেল, ঢুকে ধরেন একটা বর্ডার কিলিং এর আশঙ্কা। বর্ডার কিলিং ধরেন বিএসএফ তো একদম মানে কোনো স্টেট তো চালায় না, এটা চালায় তো আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট চালায়। তো সেক্ষেত্রে যেটা হবে যে মানে বিজেপির নিজস্ব আর্মড উইং আছে, আপনার আরএসএস, ভিএইচপি থেকে শুরু করে তার বজরং, তার যে ক্রিমিনাল গ্যাং আছে ইসরায়েলি, যে আপনার প্রি স্টেট যে ক্রিমিনাল গ্যাং ছিল, এরকম তার প্রচুর বিজেপির গ্যাং আছে, ট্রেন্ড গ্যাং। এই গ্যাংগুলোকে মানে আপনার অ্যাক্টিভেট করবার সম্ভাবনা থাকতে পারে। প্রচুর রায়টের সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনার প্রি-47 বিভিন্ন মুসলিম এলাকাগুলোতে যে রায়টগুলো হয়েছে। কারণ আমি ধারণা করছি যে বাঙালি মুসলমানের যে একটা মানে অবদমনের যে জায়গা, একটা সময় সাপ্রেসড হতে হতে কি হবে, যখন আপনার ভাষার অধিকার নাই, ধর্মের অধিকার নাই, সাংস্কৃতিক মূল্যবোধ বেঁচে থাকার যে জায়গাগুলো আপনি একের পর এক, আপনি একটা ভিডিও দেখেছেন কিনা যে রাস্তা করে দিতে বলছে, তো শুভেন্দু অধিকার বলতেছে আগে হিন্দু হও তারপর রাস্তা করে দেব। তো এই যে জায়গাগুলো, এইটা কিন্তু একটা সময় আপনার ভায়োলেন্ট রিয়াকশনের দিকে চলে যেতে পারে, এবং এমনও হতে পারে যে এই ভায়োলেন্ট রিয়াকশনগুলো জঙ্গি আকারে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, পশ্চিমবাংলার এস্টাবলিশমেন্ট করবে। করার পরে ধরেন নামধারী মুসলমান টাকা দিয়ে দুইটা ঘটনা ঘটায়া ওইটাকে কেন্দ্র করে মুসলিম কমিউনিটির উপরে ক্র্যাকডাউন এবং পুশিন, যে নাগরিকত্ব বাতিল করা, ডিটেইন করা। আপনি জানেন যে নাগরিকত্ব ইস্যু নিয়ে গত কয়েক বছর থেকে হাজার হাজার মুসলমানরা আপনার ডিটেনশন সেন্টারে আছে, আলাদা আলাদা এলাকা করে দিয়েছে, সেপারেটেড এলাকা, মানে যেখানে হাজার হাজার মুসলমানরা মামলা টামলা ছাড়া, কোনো ছাড়া, অভিযোগ ছাড়া ওখানে মানে জেলের ভিতরে বন্দী আছে। বলা হচ্ছে 25 লাখ মানুষের আবেদন ট্রাইব্যুনালে পেন্ডিং আছে। তো এটা তো নতুন, আগের ধরেন নাগরিকত্ব মামলা তো রয়েই গেছে, এখন তো নতুন করে আবার রিভিশন করে এই ভোটাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করলো ইমিডিয়েটলি। এরপর এটা আবার নাগরিকত্বের সাথে তারা ট্যাগ করবে তাদেরকে এখন। এবং এই যে ভোট যে 93 থেকে 95% পড়েছে, এর একটা বড় কিন্তু বিজেপি হুমকি দিয়েছে, যারা যারা ভোট দিতে আসবে না এবং তাদের মার্কায় ভোট দিবে না, তাদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে। ওই ভয়ে অনেকে ভোট দিতে আসছে, আর কারচুপি হয়েছে প্রচুর, বাট প্র্যাকটিক্যালি পসিবল না এত শতাংশ ভোট টার্ন আউট করা আর কি। তো সেই জায়গাতে আপনার আমরা বোধ করছি যে এইটা, এবং এটা বোধহয় সম্ভব না, 93% ভোট দেওয়াও সম্ভব না বোধহয় 9টার মধ্যে, সন্ধ্যা 7টার মধ্যে সম্ভব না। কাউন্টিং আপনি যদি মিনিট ভোট দিতে 3 মিনিট লাগে না, যে 2-3 মিনিট লাগে একটা ভোট দিতে, এটা করলেও হবে না। এটা ম্যাথমেটিক্যালি পসিবল। আপনি 4টা-5টার ভিতরে একদিনে এটা করে ফেলবেন, এটা প্র্যাকটিক্যালি পসিবল না আর কি। তো সেই জায়গাতে আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে ইনক্রিজিংলি ভারত যে বিষয়গুলো নিয়ে রাষ্ট্র আকারে নিজেদেরকে প্রাউড মনে করত, তার নির্বাচনী ব্যবস্থা সব সময় 47-এর পর থেকে তার একটা টানা নির্বাচন ছিল, যেটা ধরেন পাকিস্তানে, বাংলাদেশে আমরা পাইনি বিভিন্ন কারণে। তো এইটা নিয়ে তার একটা প্রাইডের জায়গা ছিল। তারপর তার সুপ্রিম কোর্ট, তো এই প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু ভারত ভেঙে দিয়েছে মোদী সরকার আসার পরে সাকসেসফুলি। তো মোদী যেটা করতেছে, ভারত রাষ্ট্রকে ফ্র্যাকচার করে দিয়ে গেছে নেতানিয়াহুর মতো। নেতানিয়াহু যেভাবে ইসরায়েলকে ফ্র্যাকচার করে দিয়ে গেছে, এবং অখণ্ড ভারত তো দূরের কথা, ভারত নামক রাষ্ট্র থাকবে কিনা আগামী 50 বছরে, সেটাকেই সে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে বাঙালি হিসাবে ওই পারের বাঙালি যারা আছেন, আপনারা যদি ন্যায্য অধিকারের জন্য লড়েন, স্বাধিকার, আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে, এবং আমাদের পক্ষ থেকে যা যা সহযোগিতা দরকার বাংলাদেশ বাংলাদেশিদের রাষ্ট্র আকারে তাদের সেটা করতে সহযোগিতা করা উচিত, কারণ আমাদের হিস্টোরিক্যাল সম্পর্ক আছে। আমাদের জায়গা থেকে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ল এনফোর্সমেন্ট সিরিয়াসলি রিভিউ করা দরকার।
আমাদের যারা গোয়েন্দা সংস্থাগুলো আছে, ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে প্রয়োজনে সিরিয়াস ক্রস বর্ডার কাউন্টার ইন্টেলিজেন্স তৈরি করা দরকার। যে এই বিজেপির ক্ষমতা আরোহণটা সীমান্তে, আসামে আমাদের জন্য কি কি ন্যাশনাল থ্রেট তৈরি করতেছে। ধরেন ফেন্সিডিলের ব্যবসা বাড়বে, ইয়াবার ক্রস বর্ডার বাড়বে, যদি বার্মা থেকে বেশি আসে এখান থেকেও আসবে, অস্ত্র, আওয়ামী লীগের এলিমেন্টটা আছে, আওয়ামী লীগ এখানে কোনো রকমের ওই কাদেরিয়া বাহিনী টাইপের সশস্ত্র গ্রুপ করে এখানে পুশিং করবে কিনা মারামারি করবার জন্য, যুদ্ধ করবার জন্য। তারপরে হচ্ছে ওখানকার বাঙালিদেরকে থাকার শর্ত দিতে পারে, আওয়ামী লীগের হয়ে এখানে যুদ্ধ করতে হবে, মারামারি করতে হবে, এরকম প্রচুর ক্যাওয়াস ক্রিয়েট করবার সুযোগ আছে তার। এই জায়গাগুলোতে আপনার আমাদের সভরেন্টি রক্ষা করবার জন্য আমাদের আলাদা স্পেশালিস্ট ইউনিট দরকার এবং আমাদের ফরেন মিনিস্ট্রিতেও আলাদা ডেস্ক দরকার শুধুমাত্র এগুলোকে পার্টিকুলারলি অ্যাড্রেস করবার জন্য। রাষ্ট্র আকারে আমার ইনস্টিটিউশন যদি ফাংশনাল না হয়, এবং আমার বন্ধু বাড়ানো দরকার, কারণ আমার এই অখণ্ড ভারতের হিন্দুত্ববাদী যে সভরেন্টির ক্রাইসিস তৈরি করেছে, সেক্ষেত্রে আমার এই নেইবারহুডে এবং নেইবারহুডের বাইরে ধরেন নেপাল, চায়না, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, যত অ্যান্টি ইন্ডিয়ান কান্ট্রিজ এখানে আছে, আমাদের সবার এখানে ডিফেন্স অ্যালায়েন্স স্ট্রেংথেন করা দরকার আমাদের কালেকটিভ সিকিউরিটির জন্য। কারণ নিরাপত্তার সময় আপনার চেতনার পিল দিয়ে কিন্তু আপনি দেশ বাঁচাইতে পারবেন না। ওই চেতনার পিলের বাইরে আইসা খুব সিরিয়াস স্ট্র্যাটেজিক আপনার আমাদের ডিফেন্সিভ মেজার আমাদেরকে তৈরি করতে হবে। এবং অ্যাট এ টাইম আমরা এটা বারবার বলেছি যে আমাদের গণবাহিনী তৈরি করা দরকার। গণবাহিনী মানে জাসদেরটা বলতেছি না, বলতেছি যে আমাদের পৃথিবীর বহু দেশে আছে স্টেট সার্ভিস আছে, আপনি ন্যাশনাল সার্ভিস করবেন, 2 বছরের ট্রেনিং নিতে হবে প্রত্যেক নাগরিককে, আপনার 18 বছর থেকে শুরু করে 25, 30, 35 বছরের, যাদেরকে আপনি হরেক রকমের কাজে লাগাইতে পারবেন। যুদ্ধ একটা, কিন্তু এর আগে আপনার যত যে ফ্লাড ডিজাস্টার হয়, জলাবদ্ধতা হয়, আপনার বিভিন্ন ন্যাশনাল ক্রাইসিসে আপনার ভলান্টিয়ার লাগে, আপনি এই মানুষগুলোকে যে কোনো সময় ক্রাইসিসে কাজে লাগাতে পারবেন। অতএব টোটাল আমার সিকিউরিটি অ্যাপারেটাসকে ঢেলে সাজানো জরুরি। এবং দেখবেন গত কদিন আগে জঙ্গি নাটক যেখান থেকে শুরু হলো, আমাদের সম্মানিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব এনডিসিতে একটা বক্তব্য দিয়েছেন বিমান বাহিনী নিয়ে, যে বিমান বাহিনীর মাল্টি রোল কমব্যাট এয়ারপ্লেন এরকম কিছু একটা সমতা আছে, সাকিব ভাই ভালো বুঝবেন, যেটা আমাদের নাই। এবং উনি এটা বলেছেন যে আমাদের এটা না থাকার কারণে কক্সবাজার থেকে শুরু করে আমাদের বর্ডার, আমাদের আকাশ সীমা রক্ষা করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে এবং আমাদের এটা করতে হবে, এরকম একটা জায়গায় উনি বলেছেন এবং খুবই কারেক্টলি বলেছেন জেনারেল ওয়াকার সাহেব যেটা বলেছেন। এরপরেই দেখেন বিমান বাহিনীতে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির এলিমেন্ট নাকি পাওয়া গেছে, অথচ বিমান বাহিনী গত বছর দেখলাম আপনার আমার দেশ রিপোর্ট করলাম 6 জনের রয়ের টিম এক্সপোজ করছে, তাদের কোর্ট মার্শাল হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। অতএব আমার ফোর্সগুলোকে ঢেলে সাজানো, জেনারেল ওয়াকার যেটা বলেছেন, এই প্রপোজিশনের সাথে আমাদের দেশবাসী আমরা একাত্ম আছি এবং আমাদের স্বাধীনতা সভরেন্টি কিভাবে কম্প্রোমাইজড হতে পারে, কারণ এটা কিন্তু সিরিয়াস কনসিকোয়েন্স আছে। হিটলারের রাইজ নিয়ে 20s, 30s কিন্তু আমরা দেখেছি ইউরোপিয়ান নিউজ পেপারগুলো কিন্তু সিরিয়াসলি যার দেশগুলোকে ওয়ার্ন করেছে। অতএব একই রকম এইরকম একটা ফ্যাসিস্ট রেজিম অখণ্ড ভারত যেটা দিল্লিতে তৈরি হচ্ছে, এটা শুধু তার রাষ্ট্রকে সে বিপদে ফেলছে না, চারপাশের সব প্রতিবেশীকে সে বিপদে ফেলছে। অতএব সেই জায়গাতে আমার রাষ্ট্র আকারে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখবার জন্য আমার যে সিকিউরিটি অ্যাপারেটাসকে রিভিউ করা দরকার, আমার ফ্রেন্ডস বাড়ানো দরকার, অ্যালায়েন্স বাড়ানো দরকার, এটার মধ্য দিয়ে যেভাবে স্ট্রেংথেন করা দরকার সেটা সিরিয়াসলি রিভিজিট করা দরকার। জি, আমি আপনার কাছে আসবো আবার এই ব্যাপারে, যে আমি সাকিবের কাছে আবার আসতে চাই। একজন সাবেক কূটনীতিক হিসেবে বাংলাদেশের আসলে কি করা উচিত, যেটি কিছুটা বলছিলেন ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে কি মনে হয় আমাদের পদক্ষেপগুলি কি হওয়া উচিত? প্রথম কথা হচ্ছে যে আমাদের আমি এমন কিছু প্রথম কথা হচ্ছে যে আমি কিছু যখন আপনাকে বলবো যে কি করা যেতে পারে, সেটা তো একটা জিনিস জানতে হবে যে এটা বাস্তবসম্মত কিনা, এটা করা সম্ভব কিনা বাংলাদেশের, সেটাও কিন্তু একটা বিষয়। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনার মনে আছে যে আমাদের প্রধানমন্ত্রী যখন লন্ডনে ছিলেন এবং তিনি ওনাকে যখন আসতে বলা হচ্ছিল এবং এখানে ওনার আসার জন্য একটা জনমত বা একটা তৈরি হলো, তখন কিন্তু উনি বলেছিলেন যে উনার বাংলাদেশে আসা কিন্তু উনার একার উপরে নির্ভর করে না, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা কার উপর নির্ভর করে, কে এটার সাথে কি ভারতের কোনো সম্পর্ক ছিল কি না, এটা নিয়ে কিন্তু এখনও এটা ক্ল্যারিফিকেশন হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যিনি এখানকার 2 নম্বর ব্যক্তি, তিনি
কে ইয়ে করার কথা নেই, কিন্তু তিনি শিলংয়ে 7 বছর ছিলেন, সেটা ব্যাপারেও কিন্তু কোনো আপনার ইয়ে নাই, ব্যত্যয় নাই, সেটা আমরা সবাই জানি। এখন সুতরাং সেই অবস্থায় এই সরকার আসলে ভারতের সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কোনো শক্ত অবস্থান নিবে কি নিবে না, সে ব্যাপারে আমার কিছুটা সন্দেহ আছে। আমি আশা করব যে তারা নিবে এবং সেই ব্যাপারে তারা যাতে এটা ক্লিয়ার করে, এবং এই বিষয়গুলো যদি তারা ক্লিয়ার করে দিতেন তাহলে কিন্তু আজকে আমাকে এই প্রশ্নটা, এই কথাগুলো বলতে হতো না, কিন্তু ওনারা ক্লিয়ার করেন নাই। আপনি জানেন যে আমরা কিন্তু কিছুদিন আগে কিন্তু ওই যে ইয়ে নিয়ে কথা বলছিলাম, রৌমারি নিয়ে কথা বলছিলাম, এবং রৌমারি তখন এই যে পিলখানা ইয়ে নিয়ে আপনার জেনারেল ফজলুর রহমান কিন্তু একটা আপনার কমিশন ছিল, সেই কমিশন নিয়ে আমরা তখন কথা বলেছি। তখন বলা হয়েছিল যে ওই রৌমারির ঘটনার পরে ফজলুর রহমান সাহেবকে ডিজি থেকে নামিয়ে দিল হচ্ছে গিয়ে ইয়ে আওয়ামী লীগ, এবং ইয়ে বলার জন্য আর কি, ভারত বলার কারণে। সেটা তো 2003 সালের কথা বলছি আমরা, 2001 বা 1 সালের কথা বলছি। 2000 আওয়ামী লীগ করেছে। হ্যাঁ, 2000 আওয়ামী লীগ তখন ছিল পাওয়ারে। যখন বিএনপি পাওয়ারে আসলো তখন ওনাকে আর্মি থেকেই সরাই দেওয়া হলো। এবং এই যে, এবং এখানে নাকি ডিজি যখন করা হয়, ডিজি বিডিআর, সেটা নাকি ভারতের এক ধরনের, মানে ভারতে এটার মধ্যে এক ধরনের ইনপুট দিতে চায় যে কোনো যাতে খুব ভারতের সব ব্যাপারে বা বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে খুব দৃঢ় কোনো ব্যক্তিকে তারা বিডিআর ওখানে বিজেপি চায় না। সুতরাং আমি যেটুকু মনে করি যে ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন, আমি কয়েকদিন আগে একটা ইয়ে হচ্ছে 18ই ফেব্রুয়ারি বোধহয়, ওটা ছিল আপনার রৌমারি দিবস। তো রৌমারি দিবসে কিছু আপনার রিটায়ার্ড অফিসাররা গিয়েছে ওখানে যাওয়ার পর তারা ছবি টবি তুলেছে। আমি একজনের থেকে শুনলাম, আমারও যাওয়ার কথা ছিল, তা আমার একটা অনিবার্য কারণে যেতে পারি নাই, কিন্তু ওখানে আমি তখন শুনলাম যে যারা যারা গিয়েছে তাদের নামে নাকি রিপোর্টিং হবে। অর্থাৎ বাংলাদেশে এখনও আপনি রৌমারির ব্যাপারে যে আর্মি অফিসারগুলো যাচ্ছে তাদের বিরুদ্ধে রিপোর্টিং হচ্ছে। তো একটু আগে জেনারেল ওয়াকার সম্পর্কে ব্যারিস্টার ফুয়াদ বেশ ভালোই কথা বললেন, কিন্তু আমার কথা হচ্ছে যে যদি আর্মি অফিসাররা যদি রৌমারিতে যাওয়ার, মানে রৌমারির ব্যাপার করার জন্য যদি তাদের নামে রিপোর্টিং হয়, তাহলে এটা জেনারেল ওয়াকার কোন পক্ষে আসলে কাজ করতেছেন? হ্যাঁ, সো আমি যেটা বলতে চাচ্ছি, এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে বাংলাদেশের যে ভিতরের যে অবস্থা, সেই অবস্থাটা খুব একটা আমার কাছে খুব শক্ত মনে হয় নাই, দৃঢ় মনে হয় নাই। আপনি হয়তো একটু পরে হয়তো যুক্তরাষ্ট্রের ওই সাথে যে আমাদের যে বাণিজ্য চুক্তি, সেখানেও আমি জাস্ট এটা আসবো, বাট আমি ওখানে একটা কথা বলেছি যে ওইখানে আপনি দেখেছেন যে ওই শর্তগুলো অত্যন্ত আপনার মানে সার্বভৌমত্ব বিরোধী, মানে সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে ওই সমস্ত শর্ততে আপনার এগ্রি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যারা নন মার্কেট ইকোনমি, মানে অর্থাৎ চীনের নাম উল্লেখ না করে বলা হচ্ছে যে চীনের সাথে সম্পর্ক রাখা যাবে না। আপনি যখন আমাকে কূটনীতিক হিসেবে বললেন যে ভারতের ব্যাপারে আপনি কি বলবেন আমাকে, তা আমি তো আপনাকে প্রথমেই বলবো যে চীনের সাথে আপনি আপনার ইয়ে করবেন, আপনার সম্পর্ক নিবিড় করবেন। আমরা যদি ব্যালেন্স অফ পাওয়ার যে কনসেপ্টটা ব্রিটেন 200 আরও বেশি 400-500 বছর ধরে ইউরোপে যেটা করেছে, হ্যাঁ, ফ্রান্স এবং অস্ট্রিয়া এবং বর্তমান সরকার সেই চেষ্টা করছে চীনের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার জন্য। চীনের সাথে সম্পর্ক জোরদার যদি করতে হতো তো তাহলে তো আমি তো প্রধানমন্ত্রীর সাথে শি জিনপিং এর সেরকম আমি কোনো আমাদের কথাবার্তা দেখি নাই। আমি বরং এখানে যেটা দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেলেন, কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি চীনে গিয়েছেন? মঙ্গলবার যাচ্ছেন তিনি। আচ্ছা, সুতরাং সেটা হচ্ছে গিয়ে বড় কথা। চীনের সাথে সম্পর্ক হচ্ছে একটা বড় ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা পাকিস্তানের সাথে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক, আপনাকে একটু আগে আমি বললাম যে প্রতিরক্ষার দিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে ইসরায়েল এবং ইন্ডিয়া একদিকে, সুতরাং আমরা কখনোই ইন্ডিয়ার সাথে যেতে পারি না সেই হিসাবে। সুতরাং আমাদেরকে থাকতে এবং আমাদের সার্বভৌমত্ব যদি সত্যিকারের সার্বভৌমত্ব ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে পাকিস্তান, টার্কি এই অ্যাক্সিসের সাথে আমাদের একটা সহযোগিতাটা বাড়ানো যায় কি না সেটা দেখতে হবে। সুতরাং এই দুটো ব্যাপারে আমি বলবো, এবং আমি আরও বলবো যে এই যে নতুন যে পশ্চিমবাংলা যেটা হতে যাচ্ছে তার ফলে কিন্তু আরও একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের এখানে বা ভারতের সাথে যে ব্যবসা বাণিজ্য হয় রাস্তা, বিশেষ করে স্থল বন্দর দিয়ে, এখানে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু কৃত্রিম সংকট তৈরি হতো আগে, এইটা কমে এসেছিল, এখন আবারও এই কৃত্রিম সংকট হতে পারে।
হ্যাঁ, কারণ আপনাকে আবারও বলছি যে এখানে অস্থিতিশীল করার যে চেষ্টা, যে রাজনীতিক যেই আপনার কৌশল এবং আপনার আমরা যে অ্যান্টি মুসলিম যে আপনার সেন্টিমেন্টস সেসবের কারণে হতে পারে। সেই জন্যও কিন্তু বাংলাদেশের, আমি সবসময় বলতে চাচ্ছি যে বাংলাদেশ যাতে ভারতের উপরে তার নির্ভরশীলতাটা কমানোর চেষ্টা করে। এইবারও কিন্তু আমরা কিন্তু আমাদের যে যখন জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা হয়েছে, তারা কিন্তু ভারতের কাছে বাংলাদেশের সরকার গিয়েছে, এবং আমি শুনলাম যে ভারত নাকি ডিজেল নিয়ে আমাদেরকে হেল্প করবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এগেইন আমরা কিন্তু ইরানের সাথে কোনো নেগোসিয়েশনে যাইনি যে যাতে আমাদের জাহাজগুলো, আমি জানি না কতটুকু গিয়েছি, সেসব নিয়ে কোনো রিপোর্ট হয় নাই। সো আমার কথা হচ্ছে যে আমাদের বাণিজ্যিকভাবেও আমাদের এই নির্ভরশীলতা কমানো। জি, আমি শেষ পর্যায়ে চলে আসছি। বাণিজ্য চুক্তির কথা বারবারই উঠছে এবং এটা নিয়ে বেশ আলোচনা চলছে, অনেকে পর্যালোচনা করছেন। একটি লেখা পড়ছিলাম, সেখানে কোনো আইনে বা চুক্তিতে ইংরেজি শ্যাল কথা থাকার অর্থ হচ্ছে এসব বিষয় পালন করা বাধ্যতামূলক। উইল লেখা থাকলে সেটা হবে ইচ্ছাধীন বিষয়। 32 পৃষ্ঠার এই চুক্তিতে শ্যাল কথাটি আছে মোট 179 বার, উইল 3 বার। এর মধ্যে বাংলাদেশ শ্যাল এসেছে 131 বার, আর উই শ্যাল আছে মাত্র 6 বার। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই চুক্তি নিয়ে আজকে হাইকোর্টে একটি রিটও হয়েছে, চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। আপনার বক্তব্য জানতে চাই এই বিষয়ে। আসলে প্রথম কথা হচ্ছে যে তৃতীয় বিশ্বের দেশ হওয়ার অনেকগুলো অভিশাপ আছে আর কি। তার ভিতরে একটা হচ্ছে যে আপনার ভূ রাজনীতির বাস্তবতা, যেভাবে ইসরায়েল ইন্ডিয়া দ্বারা আমাদেরকে প্রচুর ঝামেলার শিকার হতে হচ্ছে, প্রতিনিয়ত অ্যাবিউজিভ রিলেশনশিপের মতো আর কি। আমেরিকা এবং ইউরোপও তাই, আমেরিকা পার্টিকুলারলি বেশি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার কারণে যেটা হচ্ছে, এবং তার এই ট্যারিফ ওয়ার যেটা সে চাপিয়ে দিয়েছে, এটা দিয়ে আপাতত সে বোধ করছে যে তার প্রচুর রেভিনিউ আসতেছে। লাস্ট ব্রিফিংয়ে দেখলাম শত শত বিলিয়ন ডলার এখানে আসতেছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু তার যে এটা কিন্তু এখন ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ফেরত তো দিবে না, অ্যাডজাস্ট করবে আর করতে হবে আর কি। এখন যেটা হচ্ছে যে আবার ওইটা করার পর যেটা করেছে, সে নতুন করে আবার 10% ট্যারিফ নতুন করে যোগ করেছে, ওইটা আবার 15% করেছে পরের সপ্তাহে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ট্যারিফ ওয়ারটা আমেরিকা শুরু করছে, এইটা লং রানে সাস্টেইনেবল না। আমেরিকার ইকোনমি অলরেডি একটা ডেড বেজ ইকোনমি, তার জিডিপির থেকে তার ঋণ অলমোস্ট ডাবল। তো সেই জায়গাতে আপনার বাংলাদেশের নেগোশিয়েটিং রিয়েলিটি আসলে কোথায় ছিল এবং সেটা কোন প্রেক্ষাপটে চুক্তিটা করেছে সেটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের উপরে রেসিপ্রোকাল ট্যারিফ যেটা চাপিয়ে দেবার আলোচনা চলছিল, এবং আপনার মনে আছে ইন্ডিয়ার উপরে কিন্তু প্রায় 25% চাপিয়ে দিল, পরে আবার আরও 25% বাড়ায় প্রায় 50% করে দিয়েছে। তো সেই ট্যারিফ ওয়ারের জায়গাতে আমরা তখন নেগোশিয়েট করে এটাকে 19%-এ আনলাম। তো এর পাশাপাশি যেটা হচ্ছে, এই চুক্তিটা কন্টিনিউ চলতেছিল এবং সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বিএনপি জামাতকে নাকি ইনফর্ম করা হয়েছে এটা সম্পর্কে। জামাত যদিও অফিসিয়ালি খুব সিরিয়াসলি না, হালকা করে বলেছে না আমি তো তেমন কিছু জানতাম না, আমাদেরকে জানানো হয়নি আর কি। তো বিএনপি কিছু বলে না এখন পর্যন্ত। এবং আবার দেখলাম যে বোয়িংয়ের ব্যাপারে কিন্তু দেখবেন এই চুক্তিতে যেটা আছে, বোয়িং কেনার কিন্তু অ্যাগ্রিমেন্ট করে ফেলছে। এর মানে হচ্ছে যেই চুক্তিটা নিয়ে এত সমালোচনা হচ্ছে, সেই চুক্তিটা কোনো ফর্মে পার্লামেন্টে অথবা পার্লামেন্টের কমিটিতে রিভিউ না করেই আপনি বাস্তবায়নের ভিতর অলরেডি ঢুকে গেছেন। আমি শুরু থেকে গত 1-1.5 মাস আগে থেকে বলছি যে এইটা একটা ক্রস পার্টি আপনার পার্লামেন্টারি গ্রুপ করে দেওয়া দরকার, গ্রুপ করে কমিটি করে এটাকে রিভিউ করার জন্য জরুরি হইতে রিভিউ করা দরকার। তো এখন সেই জায়গায় ক্ষমতার কাঠামোতে মানে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে কি করতে হয়েছে যে আপনি একটা ইন্ডিয়া ব্যাকড একটা সরকারকে পদচ্যুত করা হয়েছে, তাহলে আপনি ডিপ্লোমেসির জায়গা থেকে কি করতে হয়েছে, আপনার তো আরেকটা ক্ষমতার কাছে আশ্রয় নিতে হয়েছে রাষ্ট্রের, যেটা আমি বুঝতে পারছি। সো পশ্চিমাদের কাছ থেকে এই বিকল্প আশ্রয়ের জায়গাটাতে আমেরিকা এরকম একটা চুক্তি চাপিয়ে দিয়েছে বলে আমি মনে করছি। তো সেই জায়গাতে আবার প্রভিশন আছে, কিন্তু 60 দিনের নোটিশ দিয়ে চুক্তি যে কোনো পক্ষ বাতিল করতে পারবে। তাহলে আমার মনে হয় যেহেতু একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে আমরা ডিল করছি, আমাদের যে কোনো সময় নোটিশ দিয়ে এগ্রিমেন্ট ওপেন করার সুযোগ আছে। কোথায় কোথায় আগে আমাদের ভিতরে আলোচনাটা হওয়া দরকার যে কোন কোন সেকশন আমরা ওপেন করব। কিছু কিছু সেকশন তো আবার অলরেডি বাস্তবায়নে চলে গেছে। কোন কোন সেকশন ওপেন করব এবং কি ফর্মে ওপেন করব, এবং সেক্ষেত্রে আগে যারা এই চুক্তি নেগোশিয়েট করেছেন যেই টিম, তাদের সাথে বর্তমান সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিরিয়াসলি বসা দরকার, কারণ তারাই তো আগের মিটিংগুলো করেছেন।
কি কি জায়গাতে এখানে আপনার এজ আছে, মানে কোন জায়গাগুলোতে আপনি বিপদে পড়তে পারেন। এটাও মাথায় রাখতে হবে, ট্রাম্পের মতো একটা পাগল কিন্তু হোয়াইট হাউসে বসে আছে। এখন অনেক দেশ কিন্তু যেটা করছে, ইউরোপ এবং আমি মানে দক্ষিণ আমেরিকার দেশগুলো দেখলাম, তারা কেউ এই চাপিয়ে দেওয়া ট্যারিফ নিয়ে এখন রিনেগোশিয়েট করছে না। তারা ওয়েট করছে, ট্রাম্পের টেনিওর শেষ হয়ে যাবে 2 বছর, ডেমোক্রেটদের সাথে তারা যোগাযোগ করতেছে। কারণ ইনএভিটেবলি কংগ্রেসে আপনার মিড টার্মের ইলেকশনে ডেমোক্রেটরা কংগ্রেসের দখল নিয়ে নিবে, তার 2 বছর পরের নির্বাচনে ট্রাম্প তো আর তার ইয়েই নাই, তার টেনিওর শেষ হয়ে যাবে, তখন তারা এই চুক্তিটা আবার রিনেগোশিয়েট করবে সব জায়গাতে। এখন আমাদেরকেও কৌশলগতভাবে দেখতে হবে যে আমাদের উপরে অন্যায়টা চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই চুক্তিটা এখন ওপেন করাটা আমাদের জন্য সেন্সিবল হবে কিনা। পাগল তো ধরেন আবার বলো যে না ঠিক আছে এটা ওপেন করার চিঠি দিছে, ওর উপর আরও 20% দিয়ে দেয়, ওর কোনো জিনিসই নিব না, ওর মানে ওর গুডস প্রোডাক্ট সব কিছু বাদ দিয়ে দিব। ট্রাম্পের মতো একটা পাগল ডিল করতে হচ্ছে। তো সেখানে আমার মনে হয় যে একটা কম্প্রিহেন্সিভ কনভারসেশন আমাদের নিজস্ব টিমের মধ্যে দরকার, যে অযৌক্তিক জায়গাটা, কৌশলগত জায়গাটা, সময়, টাইমিং, প্রত্যেকটা ফ্রেম নিয়ে সিরিয়াস কনভারসেশন দরকার। জি, আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।